So this is going to be our first chapter, the overview of financial management. So before we dive into the world of math, so we need to learn some theories about financial management. So what is financial management? So before that, to learn about financial management, we need to learn about what is finance. So finance কি দেখেন, finance basically মানে মোটামুটি যেটা মিন করে সেটা হচ্ছে মানে ইটস এ ব্রাঞ্চ অফ সায়েন্স অ্যান্ড আর্টস। এটা একটা সায়েন্স অ্যান্ড আর্টসের একটা ব্রাঞ্চ যার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হাউ ইট অ্যালোকেটস ফান্ড, দ্য ফান্ড অ্যাকুইজিশন এবং কিভাবে আমার টোটালি ইউটিলাইজ করে। সো তিনটা জিনিস আমার ফাইন্যান্সের মধ্যে ইনক্লুডেড। ওয়ান ইজ বেসিক্যালি ফাইন্যান্স ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ফান্ড, ফান্ড ম্যানেজ করা হয় হাউ, এটা আমি কীভাবে প্রক্রিয়া করছি, দেন কীভাবে ইউটিলাইজ করছি এবং আমি কোথায় ইনভেস্ট করছি। সো তিনটা জিনিস। ধরেন আপনার ফান্ড দরকার, আমার কাছে টাকা নেই, আজকে আপনি বাসা থেকে আসবেন যখন, সো আপনার কাছে টাকা নেই, সো আপনি কী করবেন? ব্যাংকে যাবেন, ব্যাংক থেকে টাকা তুলবেন। ফাইন, ব্যাংক থেকে আমি টাকা তুললাম। ওয়ান ফাইন্যান্সিয়াল, এইগুলোকে কী বলে? ব্যাংকে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, তাই না? সো আমি ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি থেকে আমি মানি উইথড্র করলাম। সো উইথড্র করার পরে আপনি কী করবেন? এই ফান্ডটাকে আপনি কী করবেন? জাস্ট আসার আগে ধরেন আপনি 300 টাকা তুলেছেন, আপনি কি উবারে আসবেন? 300 টাকা একবারে চলে যাবে, তাই না? সো আপনার ইফিশিয়েন্টলি ইউ হ্যাভ টু ইউটিলাইজ, যে আমার ইফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে হবে, রাইট? আচ্ছা, ফাইনালি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি এরপরে এখান থেকে আমি কিছু সেভ করতে পারি, তাই না? এটা আমি সেভও করতে পারি। সো ইউটিলাইজও করতে মানে আপনি করছেন, সাইড বাই সাইড ইনভেস্টও করছেন, দেন ফাইন্যান্সিংটা হয়ে যাচ্ছে। সো আমার কয়টা পার্ট হলো এখানে? তিনটা। যে আমি কীভাবে ফান্ড অ্যাকিউর করলাম, দেন ইনভেস্ট করলাম, অ্যান্ড হাউ efficiently I am utilizing my fund. So দেখেন, finance studies and addresses the ways in which individual business and organization raise, allocate and use monetary resources over time, taking into account the risk entailed in the projects. So এখন রিস্কটা কি? What is risk? রিস্কটা আমি কেন এখানে মানে অন অ্যাকাউন্টে আমি কেন নিচ্ছি? কেন আমি রিস্কটা নিচ্ছি? বিকজ উইদাউট রিস্ক আপনার কোনো বিজনেস আছে? ইজ দেয়ার এনি বিজনেস উইদাউট রিস্ক দ্যাট ইউ ক্যান ডু উইদাউট? কি রিস্ক থাকতে পারে একটা বিজনেসে? অনেক ধরনের রিস্ক থাকতে পারে, তাই না? পলিটিক্যাল রিস্ক থাকতে পারে, ইকোনমিক রিস্ক থাকতে পারে, আপনি যেটা বলছেন হ্যাঁ প্রফিট লসের একটা রিস্ক থাকতে পারে, আর কি রিস্ক থাকতে পারে? এবং মানে ভ্যারাইটিস, মানে স্ট্রিম অফ রিস্ক থাকতে পারে, তাই না? যে আমি আজকে বিজনেস শুরু করলাম, কালকে আমার বিজনেসটা ফল আউট করলো, কেন? আমি যে প্রোডাক্টটা লঞ্চ করলাম এই প্রোডাক্টটা মানুষ নিচ্ছে না, সামহাউ প্রোডাক্ট নিচ্ছে, এরকম অনেক বিজনেস এই জন্য কিন্তু মানে ডিসপেয়ারে চলে গেছে, তাই না? আচ্ছা, সো তার মানে ফাইন্যান্সকে আমরা ডিফাইন করতে পারি চারটা টোটাল টার্মস দিয়ে। দেখেন, একটা কি? দ্য স্টাডি অফ মানি অ্যান্ড আদার অ্যাসেটস। তো ফাইন্যান্সটা হচ্ছে মানি এবং আদার অ্যাসেটস। আদার অ্যাসেটসগুলো কি আমাদের? মানি তো বুঝলাম সবচেয়ে বিগেস্ট অ্যাসেট, তাই না? সবচেয়ে বিগেস্ট ওয়ান মানি। মানি ছাড়া কোনো কিছু হয়? ফাইন্যান্সিয়াল মানে যে মনিটারি ইনসেন্টিভ আছে এটা ছাড়া কোনো কিছু হয়? কোনো কিছু হয় না। আচ্ছা, তাহলে আদার অ্যাসেটগুলো কোনটা? ক্যাশ ইকুইভ্যালেন্স কোনটা? একটা তো হচ্ছে মানি, ক্যাশ ফরম্যাটে থাকে, আর একটা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। তার মানে কি? ক্যাশ না, বাট মানে অলমোস্ট ইটস লিকুইড। এটা কোনটা? ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকে আপনার যে ব্যালেন্স, এটা কিন্তু অলমোস্ট লিকুইড, বিকজ আপনার এখন টাকা দরকার হচ্ছে, আপনি এটিএমে যাচ্ছেন, টাকা তুলে নিয়ে আসতে পারবেন, বাট ইটস নট ক্যাশ আনটিল ইউ উইথড্র। যতক্ষণ আপনি উইথড্র করছেন ক্যাশ ফরম্যাটে নাই, বাট ক্যাশ ইকুইভ্যালেন্ট ফরম্যাটে আছে, ব্যাংকে আছে। আচ্ছা, দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল অফ দোজ অ্যাসেটস, প্রোফাইলিং অ্যান্ড ম্যানেজিং প্রজেক্ট রিস্ক। এটা হয় কখন? যখন আমরা কোনো প্রজেক্ট আন্ডারটেক করতে যাই, তখন ওর সাথে যে রিস্কটা থাকে সিস্টেমেটিক কিছু রিস্ক থাকে যেটা আপনি ডাইভার্সিফাই করতে পারেন, আর কিছু রিস্ক হচ্ছে সেটা আমি ডাইভার্সিফাই করতে পারবো না, তাই না? যেমন ধরেন ফর এক্সাম্পল, যদি আমি কোনো ধরনের একটা বিজনেস শুরু করতে যাই, মানে এটা হচ্ছে আপনার একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমার এখানে আমি যদি কোনো বিজনেস লঞ্চ করতে যাই, আমার একটা পোর্শন মানে কাউকে দিতে হচ্ছে, আমার প্রফিট একটা পোর্শন কাউকে দিতে হবে। কেন? এটা হচ্ছে আপনার ডোনেশন মানি বলা যায় আর কি, যে এলাকার কিছু ছেলেপেলে এসে আপনার কাছে কিছু টাকা নিয়ে যাচ্ছে, তাই না? দিতেই হবে ওদেরকে। ইটস নট ফর ইউ অনলি, এটা শুধুমাত্র আপনার জন্য, সবার জন্য, এখানে যারা বিজনেস করছে সবাইকে দিতে হচ্ছে। সো এটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। এটা আপনি কোনোভাবে ডাইভার্সিফাই করতে পারবেন না, সিস্টেমের মধ্যেই রয়ে গেছে। আর কিছু আছে যে আনসিস্টেমেটিক রিস্ক, ওইগুলো আমরা ডাইভার্সিফাই করতে পারবো, তখন আমার রিস্কনেসটা কমে আসবে। ওকে, আচ্ছা। সো ফাইন্যান্স কেন লাগবে? সো ফাইন্যান্স অ্যাকচুয়ালি ইজ এভরিওয়্যার, মানে ফাইন্যান্সটা সব জায়গায় আছে। কেন? যে আপনি যখন পার্সোনাল লাইফে ফান্ড ম্যানেজমেন্ট করছেন তখন এটা কি হচ্ছে? পার্সোনাল ফাইন্যান্স। যখন আপনি গভর্নমেন্টের জন্য করছেন ইট বিকামস পাবলিক ফাইন্যান্স, আর যখন আপনি কর্পোরেশনের জন্য করছেন তখন এটা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্স। সো যখন আপনি আরও মেজরে চলে যাবেন, ফাইন্যান্স মেজর নেবেন, দেখবেন কর্পোরেট ফাইন্যান্স দ্যাট ইজ এ সেপারেট কোর্স।
আচ্ছা, the activity of finance is the application of a set of techniques that individuals and organizations use to manage their money, particularly the differences between income and expenditure and the risk of their investment. আচ্ছা, business mainly কি নিয়ে concerned? What are we concerned with in business? বিজনেস আমরা কোন জিনিসটা নিয়ে আমরা মানে প্রি অকুপাইড থাকি? আচ্ছা, একটা মানুষ কেন বিজনেস করে? ফর দ্য পারপাস প্রফিট। এছাড়া তো আর কোনো ফাংশন নেই। আপনি কি বিজনেস করবেন যে ফর সোশ্যাল ওয়েলফেয়ার? না, আমি আজকে এই বিজনেসটা করছি, এটা করছি শুধুমাত্র সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য। ওইটা কিন্তু আসলে বিজনেস না, ওইটা কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন, যে আপনি হ্যাঁ ডেভেলপমেন্টের জন্য করছেন। বাট আপনি যদি বিজনেসই করেন আলটিমেটলি, দেন হোয়াট ইজ ইউর পারপাস? টু আর্ন প্রফিট, তাই না? টু মেক মোর মানি। অলরেডি মানি আছে, বাট টু মেক মোর মানি, তাই না? আচ্ছা, সো মোর মানি কখন মেক হবে? কখন আপনি মোর মানি মেক করতে পারবেন? যখন আপনার ইনকাম এবং হ্যাঁ ইনভেস্ট করার পর যখন ইনকাম এবং মানে এক্সপেন্ডিচারের মধ্যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ইট। অ্যান্ড ডিফারেন্সটা কীভাবে থাকতে হবে? পজিটিভ না নেগেটিভ? যদি নেগেটিভ ডিফারেন্স হয়, লস, রাইট? সো আমাদের মানে আমরা কোনটা নিয়ে কনসার্নড? প্রফিট মেকিং নিয়ে, তাই না? আচ্ছা, দেখেন, ফাইন্যান্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ বিজনেস ম্যানেজমেন্ট। সো যাই বলেন না কেন, আমি বিজনেস করতে যাচ্ছি, আমার সবচেয়ে ফার্স্ট যে জিনিসটা আপনি লাগবে সেটা হচ্ছে কোনটা? ফাইন্যান্স, মানি। আমার ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে, আমার প্ল্যান আছে, আমার সব কিছুই আছে, বাট ইউ আর ল্যাকিং দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং হুইচ ইজ মানি। ধরেন অনেকে আছেন এরকম, তার মাথায় খুব ভালো একটা বিজনেস আইডিয়া আছে, খুবই ভালো বিজনেস আইডিয়া আছে, তার আপনার হিউম্যান রিসোর্সও আছে, মানে কয়েকজন মিলে কাজ করতে পারবে, বাট হি ল্যাক্স মানি, তার ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট নাই। এই জন্য কিন্তু এখন আমাদের মানে কান্ট্রি মানে ওয়ার্ল্ডে এমার্জিং একটা কনসেপ্ট হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল। ভেঞ্চার ক্যাপিটাল এটা হচ্ছে কাদের জন্য? ধরেন আপনার আইডিয়া আছে, বাট ইউ ডোন্ট হ্যাভ মানি। সো ভেঞ্চার ক্যাপিটাল কয়েকটা ফেজে হয়ে থাকে। অনেকে কি করে যে আপনার আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, ওকে ফাইন, আমি ইনভেস্ট করবো, জাস্ট আপনার বিজনেস আপনি রান করবেন এবং মানে এর জন্য আমি একটা ফি নিব বা আমাকে একটা প্রফিটের একটা পোর্শন, হ্যাঁ একটা পোর্শন দেবে। এটা হচ্ছে এক ধরনের ভেঞ্চার ক্যাপিটালিস্ট। আচ্ছা, আর একটা ভেঞ্চার ক্যাপিটাল ব্যাপার আছে, সেটা হচ্ছে ওকে তোমার আইডিয়াটা আমাকে দিয়ে দিবে এবং আমি তোমাকে এর বিনিময়ে ওকে একটা প্রি ডিটারমিনেড রেটে আমি তোমাকে অলরেডি দিয়ে দিব, শেষ। মানে ইউ হ্যাভ টু সেল ইউর আইডিয়া টু মি। আপনি আমাকে আইডিয়াটা সেল করে দিবেন, দেন আমি ওই অনুযায়ী বিজনেস করবো, প্রফিট করবো, ইউ ডোন্ট হ্যাভ এনি পার্ট অফ ইট। সো দুইভাবেই হয়ে থাকে। সো এটা অনেকে করে যে আমার টাকা নেই, ওকে ঠিক আছে, আমি আইডিয়া সেল করে দিচ্ছি। সো এই জন্য দেখবেন যে অনেক সময় যে অনেক কম্পিটিশনগুলো হয়ে থাকে বিজনেস আইডিয়া, ইনোভেশন কনসেপ্ট। সো এখানে কি হয়, আইডিয়াগুলো এভাবে জেনারেট করে, তখন কিন্তু কিছু কিছু ভেঞ্চার ক্যাপিটাল এসে ফাইন্যান্স করে। কেন? বিকজ ওই প্রফিটগুলো তারা যদি মনে করে না প্রফিটটা লুক্রেটিভ হবে, সো দেন এটা করা হয়। ওকে, আচ্ছা, এগুলো আপনারা অলরেডি ইউ নো অ্যাবাউট ইট, যে দেয়ার আর 3 টাইপস অফ বিজনেস ওনারশিপ, তাই না? ওনারশিপের বেস করে 3 ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপ। কেন এটা লাগছে? সো আপনি যখনই ফাইন্যান্সের কথা বলেন, ফাইন্যান্সিং করতে যাবেন, সো আমার আগে ডিসাইড করতে হবে যে আসলে আমি কোথায় ফাইন্যান্স করছি। এটা কি সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস, না এটা কর্পোরেশন, না ইটস এ পার্টনারশিপ? সো প্রত্যেকটার জন্য আপনার স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। যেমন আপনি সোল প্রোপ্রাইটরশিপের কথা বলেন, দেন আপনার কি করতে হবে, মানে দ্য ডিসঅ্যাডভান্টেজ ইজ আপনার আনলিমিটেড লায়াবিলিটি। মানে আপনি একমাত্র আপনার ওনার, তার মানে কি আপনার লায়াবিলিটি অনেক, তাই না? হিউজ লায়াবিলিটি। কেন? বিকজ আপনার যদি 100 টাকায় লস হয়, আপনার নিজের 100 টাকা লস, এটা নোবডি ইজ গোয়িং টু শেয়ার, তাই না? লাভ করলে 100 টাকায় আপনার লাভ, ইটস অনলি ইয়োর। সো এখানে হচ্ছে বড় ধরনের একটা রিস্ক ফ্যাক্টর কাজ থাকে। সো এই ধরনের বিজনেস আপনি যখন ফাইন্যান্স করবেন, আমি চাচ্ছি যে আমি নিজের একটা বিজনেস করবো, হোয়াট এভার ইট ইজ, মেবি এ রেস্টুরেন্ট বিজনেস, মেবি এ ফ্লেক্সিলোড বিজনেস, যাই হোক না কেন, বাট আমার কিন্তু এই ফ্যাক্টরটা এইখানেই যে রিস্কনেসটা চলে আসছে, রিস্ক ফ্যাক্টর, যে আমি অনেকগুলো রিস্ক ফ্যাক্টর কাজ করতে পারি, যে লোকেশনটা আমি নিয়েছি এখানে আসলে বিজনেসটা হবে কিনা। আমার এমন লোকেশন হতে পারে যেখানে আশেপাশে কোনো লোকালিটিই নেই, বাট আপনি সুন্দর ফ্যান্টাস্টিক একটা লোকেশন নিয়েছেন, বা আশেপাশে কোনো লোকালিটি নেই। অর এলস এভাবে হতে পারে যে আমি এমন জায়গায় বিজনেস দিয়েছি, মানে বিজনেসটা সেট আপ করেছি, ওখানে কোনো আপনার কাস্টমারই পাবেন না। যেমন ধর ফার্মেসি কোথায় ভালো চলে, মোটামুটি হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারের পাশে। আরেকটা ক্যাচ আছে, ওখানে অলরেডি 5টা এস্টাবলিশ বিজনেস আছে, ফার্মেসি আছে, তারপর কি আপনি ফার্মেসি দিলে আপনারটা রান করার পসিবিলিটি কম। সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট লুক্রেটিভ অপরচুনিটি টু সেট আপ ইউর বিজনেস। সো ফাইন্যান্স, আমার কাছে ক্যাপিটাল আছে, ডাজন্ট মিন যে আমি যে কোনো জায়গায় ফাইন্যান্স করে দিচ্ছি, বুঝছেন না? বিকজ ইউ মাইট ইনকার লস। ওকে, আচ্ছা, এরপর আসে পার্টনারশিপ। সো পার্টনারশিপের একটা ফর্ম আছে, আপনারা কি জানেন? এটা হচ্ছে স্লিপিং পার্টনার। স্লিপিং পার্টনার বলে, এটা হচ্ছে ডরমেন্ট, অনেকটা ডরমেন্ট টাইপ। ইয়েস, সে জাস্ট আপনাকে টাকা দিবে এন্ড হি উইল নট টেক পার্ট ইন দ্য ম্যানেজমেন্ট। বাট পার্টনারশিপে বড় ধরনের একটা চ্যালেঞ্জ আছে। পার্টনারশিপের সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে পার্টনারশিপ,
যে আপনার কারোর সাথে পার্টনারশিপে থাকতে হচ্ছে। সো এখানে কি হয়, হয়তো সে প্রফিট শেয়ার করবে বাট ম্যানেজমেন্টে টেক পার্ট করবে না। অলদো হি ইজ অ্যান অ্যাক্টিভ পার্টনার, সে অ্যাক্টিভ পার্টনার বাট আপনার ম্যানেজমেন্টে পার্ট নিচ্ছে না। সো আপনি একার হাতে সব সামলাচ্ছেন বাট এন্ড অফ দ্য ডে প্রফিট কিন্তু সে নিয়ে যাবে। সো এই জন্য পার্টনারশিপ বিজনেসে যাওয়ার চেয়ে না যাওয়া বেটার। আচ্ছা, ফাইনালি কোনটা, এটা সম্পর্কে আপনারা জানেন, কর্পোরেশন, তাই না? যে এখানে মেইন আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, এখানে লিমিটেড লায়াবিলিটি। লিমিটেড লায়াবিলিটি বলতে, আচ্ছা কর্পোরেশন কয় টাইপ কর্পোরেশন আছে, মানে কর্পোরেশন মধ্যে কোম্পানিজ, হাউ মেনি টাইপস অফ কোম্পানিজ আর দেয়ার ইন কর্পোরেশন? 2, 1 প্রাইভেট 1 পাবলিক। সো যখন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়ছি উই উইল বি কনসার্ন উইথ দ্য পাবলিক লিমিটেড কোম্পানিজ, নট দ্য প্রাইভেট ওয়ান্স, পাবলিক লিমিটেড কোম্পানিতে। সো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, খুবই লিমিটেড লায়াবিলিটি। কি দ্বারা লিমিটেড? শেয়ার দ্বারা। যে আমার যদি 10টা শেয়ার থাকে আমার লায়াবিলিটি ঠিক 10টা শেয়ারেরই, এর বেশি আমি লায়াবিলিটিস নিব না, রাইট? আচ্ছা, সো বাট আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ডবল ট্যাক্সেশন। এটা কি ডবল ট্যাক্সেশন মানে কি? ট্যাক্স দুইবার দিতে হচ্ছে। ওয়্যার? কিভাবে দুইবার দিতে হয়? আচ্ছা, কর্পোরেশন সম্পর্কে মানে পাবলিক লিমিটেড কোম্পানি আপনি জানেন, ইটস এ সেপারেট এন্টিটি, ইটস এ সেপারেট বিজনেস এন্টিটি। সো যখনই আপনি কর্পোরেশনের নামে কোনো কিছু ডিল করতে যাবেন, কোনো কন্ট্রাক্ট করবেন, আপনার কিন্তু আলাদা সিল থাকবে কোম্পানির নামে। সো আপনি মানে কন্ট্রাক্ট করছেন কার সাথে? ধরেন কোম্পানির চেয়ারম্যান নামে, বাট ইউ আর নট ডিলিং উইথ মি, ইউ আর নট মেকিং কন্ট্রাক্ট উইথ মি, ইউ আর মেকিং কন্ট্রাক্ট উইথ দ্য কোম্পানি। কোম্পানির আলাদা সিল আছে, আলাদা প্যাড আছে, রাইট? সো এখন দেখা যাচ্ছে তার মানে কোম্পানি একবার ট্যাক্স দিচ্ছে, ফাইন, কোম্পানি একবার ট্যাক্স দিচ্ছে। আচ্ছা, কোম্পানি চালাতে কাদের লাগে? ডিরেক্টরস, ইউ নো দেয়ার আর সাম ডিরেক্টরস কোম্পানি, এবং বোর্ড অফ ডিরেক্টরস থাকে, এবং ডিরেক্টররা একজন চেয়ারম্যান ইলেক্ট করে। তার মানে একটা কোম্পানি কে রান করে? পরিচালনা পর্ষদ যাকে বলে, বোর্ড অফ ডিরেক্টরস, একজন চেয়ারম্যান থাকে, দেন দেয়ার আর বোর্ড অফ ডিরেক্টরস। আচ্ছা, সো এই বোর্ড অফ ডিরেক্টররা ইনকাম মানে একটা ইনকাম জেনারেট করছে না, শেয়ার দিয়ে ইনকাম জেনারেট করছে না, ওকে। সো যখন শেয়ার, তারা যখন ইনকাম মানে আপনার ইনকাম ট্যাক্স দেয়, তখন কি তাদের আরেকবার ইনকাম মানে ট্যাক্স দিতে হচ্ছে। সো এটাকে বলা হয় ডবল ট্যাক্সেশন, মানে ডুয়াল ট্যাক্সেশন। এটা হচ্ছে আমাদের এই কর্পোরেশনের জন্য চ্যালেঞ্জ, বাট এটা অনেক সময় ইট ডাজন্ট ম্যাটার বিকজ দ্য অ্যামাউন্ট অফ মানি ইউ মেক, সো ট্যাক্স ইজ ভেরি লেস। বাট আরেকটা ব্যাপার হচ্ছে, কর্পোরেশনের ক্ষেত্রে কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 40% ট্যাক্স, 40%। সো ইফ ইউর কোম্পানি ইজ মেকিং 100 টাকা, ইট হ্যাজ টু বাউন্ড টু পে মানে কত? 40 টাকা, অনলি 60 টাকা, একেবারে ন্যারো। সো এর মধ্যে যদি ডিভিডেন্ড দিতে হয়, সো এই জন্য অনেক কোম্পানি কি করে জানেন, ডিভিডেন্ড দেয় না, দে ডোন্ট পে ডিভিডেন্ডস, ওরা কি করে, রিইনভেস্ট করে বিজনেসে। অ্যান্ড যখন ইমার্জিং কোনো বিজনেস হয়, দেখা যায় 10 up to 10 years দে ডোন্ট গিভ এনি ডিভিডেন্ডস। বাট ইফ ইট ইজ গ্রামীণ ফোন, ইটস এ ডিফারেন্ট ইস্যু। যেমন গ্রামীণ ফোনের একটা শেয়ার কত, মানে একটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা করে একটা শেয়ার, বাট এটা অলমোস্ট ট্রেড হয় 200+। যে আপনি গ্রামীণ ফোনের একটা 10 টাকার একটা শেয়ার থাকলে আপনি কালকে গিয়ে এটা 230 টাকায় বিক্রি করতে পারবেন ফোর্সে, মানে অ্যাবভ 200। সো এরা ডিভিডেন্ড দিবেই, তারা ওয়েল এস্টাবলিশড বিজনেস, ওকে। সো এনিওয়ে, মুভিং অন। সো এই যে দেখেন বোর্ড অফ ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টরসের পরে কারা থাকে? চিফ এক্সিকিউটিভ অফিসার, একে ম্যানেজিং ডিরেক্টর বলে, রাইট? আচ্ছা, তারপরে চিফ অপারেটিং অফিসার, তারপরে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। এই ফাইন্যান্সিয়াল অফিসারের কাজ হচ্ছে ফাইন্যান্সটা দেখা, এবং দুজন থাকে, একজন ট্রেজারার আর একজন কন্ট্রোলার। কন্ট্রোলার মোটামুটি অ্যাকাউন্টিং পার্টটা দেখে, আর ট্রেজারার সে হচ্ছে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দেখে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স? অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? I mean to represent the report, right? Not present the report, presenting report. তার শুধু কি কি কস্ট বা কি কি করতে সেটা অ্যাকাউন্টিং বলা, আর ওই টাকা মানির সোর্সটা কোথা থেকে আসে সেটা ফাইন্যান্স। হ্যাঁ, বেসিক্যালি ডিসিশন মেকিং ইজ উইথ দ্য ফাইন্যান্স। যে আমার ঠিক আছে, আমার রিপোর্ট এই অবস্থা, আমার এত প্রফিট হয়েছে, অ্যান্ড হোয়াট টু ডু উইথ দ্য প্রফিটস, আইদার টু রিইনভেস্ট অর টু পে এজ দ্যাট ডিভিডেন্ড। আপনি কি ডিভিডেন্ড দিয়ে দিব, না আমি এটা দিয়ে নতুন করে বিজনেস এক্সপ্যান্ড করবো, রাইট? আচ্ছা, সো হোয়াট আর দ্য ফাংশন অফ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজার? একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কাজ কি, মানে কেন, কি দরকার, কি একটা কোম্পানিতে ফাইন্যান্সিয়াল ম্যানেজার দরকার কি? ম্যানেজার থাকলেই তো হয়,
সে এইচআরও দেখবে, সে ফাইন্যান্সও দেখবে, তাই না, সে সেলসও দেখবে। তো আমি এত সেপারেট 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 মানে ক্যাটাগরি ওয়াইজ কেন এত ম্যানেজার রাখছি, কেন ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, মানে ওয়াই দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার ইজ ডিফারেন্ট টু দ্য সেলস ম্যানেজার? বিকজ সেলস ম্যানেজার ওয়ান টাইপ ফাইন্যান্সিয়াল ম্যানেজার, বিকজ তাকে বাজেট করতে হচ্ছে না, তাকে একটা মানে প্রজেকশন করতে হচ্ছে না যে না আমি এতটুকু সেল করলে আমার এই পরিমাণ প্রফিট আমি জেনারেট করতে পারবো। দেন হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য পারপাস অফ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজার? হোয়াট আর দ্য ফাংশনস? সো দেখেন, ওয়ান ইজ ফাইন্যান্সিং ডিসিশন, এটা হচ্ছে মেইন, যে ফাইন্যান্সিং ডিসিশন যে হ্যাঁ আমি তো ব্যাংক থেকে লোন নিতেই পারি, আমি তো ওনারের কাছ থেকে মানি নিতেই পারি, তাই না, যে অ্যাজ এ ফর্ম অফ শেয়ার, যে শেয়ার দিয়ে তাদের কাছ থেকে আমি টাকা নিতে পারি, বাট কতটুকু নিব আসলে, অ্যাকচুয়ালি কতটুকু নিলে আমার কতটুকু প্রফিট হবে? আমি কি আনলিমিটেড মানে রিসোর্সেস আমার ওদের কাছ থেকে নেয়ার? নো, আনলিমিটেড রিসোর্স নাই। সো আমি কতটুকু নিলে আমি বিজনেসটা দাঁড় করাতে পারবো, বিজনেসটা রান করাতে পারবো, এই ডিসিশনটা ফাইন্যান্স ম্যানেজার ইজ মানে মোর এক্সপিরিয়েন্সড অ্যান্ড আই মিন সে হচ্ছে এক্সপার্টাইজটাই তার এখানে বিলং করে। দ্যাটস ওয়াই। সো দেখেন, দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার ইজ মানে ইজ টু রেইজ দ্য নিডেড ফান্ডস টু মিট দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য বিজনেস অপারেশনস। সো কতটুকু লাগবে ফান্ড, এটা হচ্ছে সেই ডিসিশনটা রেইজ করার। আচ্ছা, ওই যে বলেছিল যে আরেকটা কি ডিসিশন, ইনভেস্টমেন্ট ডিসিশন। আচ্ছা, আমি তো ফান্ডটা নিয়েছি, এখন তো রিইনভেস্ট করতে হবে, তাই না? রিইনভেস্ট মানে কি? ইনভেস্টমেন্ট মানে কি? নতুন করে ইনভেস্ট করা, রাইট? সো একজন যদি আমি পার্টিকুলার একটা পার্সন ধরি, আমি একজন পার্সন শেয়ার ইনভেস্ট করি, তাহলে আমার একটা শেয়ার আছে। সো আমার কাজ কি? ইনভেস্ট করা। সো অনেকে দেখেছেন, আপনারা কি জানেন যে ব্যাংক থেকে লোন নিয়ে তারপর ইনভেস্ট করে শেয়ারে? শুনেছেন যে ব্যাংক থেকে লোন নিচ্ছে দেন আবার শেয়ারে ইনভেস্ট করছে? কেন? ব্যাংকে ইন্টারেস্ট দিতে হচ্ছে না? 12-30% ইন্টারেস্ট দিতে হচ্ছে, তাই না? তারপর তারা শেয়ার ইনভেস্ট করছে কেন? ওই যে গ্রামীণ ফোনের মতো শেয়ার যদি পাওয়া যায়, 10 টাকার শেয়ার 230 টাকা, ঠিক আছে, আমি যদি 1 বছর হোল্ড করি, দেখা যাবে যে আমার মানে অপরচুনিটি কস্ট যাই হোক না কেন, আমার কিন্তু বেনিফিটটা অনেক হবে। কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখা যাবে যে আমার বেনিফিট হিউজ। সো দ্যাটস ওয়াই দে ইভেন টেক লোন টু গো ফর দ্য ইনভেস্টমেন্ট অপরচুনিটিস। সো ঠিক আছে, এটা হচ্ছে মানে আমার পার্সোনাল লাইফ থেকে আমি বললাম। হোয়াট ইফ আপনি একটা কর্পোরেশন, তখন কি হয়? কর্পোরেশন কি শুধুমাত্র ব্যাংক লোন নিয়ে প্রোডাক্ট তৈরি করে? প্রোডাক্ট তৈরি করে, প্রোডাক্ট সেল করে, এইটা কি তার মানে একমাত্র বিজনেস? নো, তারা কিন্তু বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে। ওয়ান অফ দ্য ইনভেস্টমেন্ট ক্যান বি টু হ্যাভ এ শেয়ার ইন অ্যানাদার কোম্পানি, যে অন্য একটা কোম্পানিতে আমার একটা শেয়ার থাকবে, এটাও হতে পারে। আবার কি হতে পারে, নতুন নতুন প্রজেক্ট এক্সপ্যান্ড করতে পারে। কি প্রজেক্ট এক্সপ্যান্ড করতে পারে? ধরেন আমার ইউনিলিভারের কথা যদি বলি, ওদের কত প্রোডাক্ট লাইন আছে? মোর দ্যান 100 প্রোডাক্ট লাইনস। এগুলো কিন্তু এক একটা সেপারেট প্রজেক্ট। সো দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট লাইনের জন্য সেপারেট ম্যানেজার আছে টু কোঅর্ডিনেট দ্য অ্যাক্টিভিটিস। ওকে, সো এটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন কাজ। আর ডিভিডেন্ড ডিসিশন, যে ফাইনালি যখন আমার প্রফিট হবে কতটুকু আমি পে করব আর কতটুকু আমি রিইনভেস্ট করব। এখন দেখুন, আপনি শুধুমাত্র রিইনভেস্টই করছেন, প্রতি বছর আমার যতই লাভ হচ্ছে সবই রিইনভেস্টেড ইন দ্য বিজনেস, তাহলে কি হবে? মানে ইজ দেয়ার এনি রিস্ক অর ইজ দেয়ার এনি প্রবলেম উইথ দ্যাট? যে আমি প্রতি বছর যতটুকু প্রফিট হচ্ছে আমি বিজনেসে আবার রিইনভেস্ট করে দিচ্ছি, বিজনেস এক্সপ্যান্ড করছে, আমার প্রোডাক্ট লাইন ABC আছে, আমি DEF এ যাচ্ছি এভরি ইয়ার। সো তখন কি রিস্ক থাকে? তখন একটা বড় ধরনের রিস্ক থাকে। শেয়ার হোল্ডাররা খুবই অখুশি হবে। কেন? ইউ আর নট পেইং দেম এনিথিং। তারা ইনভেস্ট করেছে ফাইন, বাট ইউ আর নট গিভিং দেম এনিথিং। সো তারা আসলে শেয়ার হোল্ডাররা কি পায়? জাস্ট একটা জিনিসই পায়, ডিভিডেন্ড। তারা কিন্তু ডিভিডেন্ড আশাই আপনার বিজনেসে মানে ইনভেস্ট করে, আদারওয়াইজ তারা কিন্তু ব্যাংকে রাখতে পারতো। সো তারা ব্যাংকে কেন যাচ্ছে না? বিকজ অফ দ্যাট ডিভিডেন্ড। আপনি যদি তাদেরকে বেশি ডিনাই করে যান ডিভিডেন্ড থেকে, দেন দে উইল উইথড্র দ্য মানি, শেয়ার সেল করে দেবে। সো শেয়ার যদি সবাই একসাথে সেল করা শুরু হয়, তখন কি হবে? সেম থিং, যখন একটা প্রোডাক্ট খুব চলছে একটা পর্যায়ে কি প্রাইস কমে যাবে, সো আপনার শেয়ার প্রাইস ডিক্রিজ হবে। সো শেয়ার প্রাইস ডিক্রিজ হওয়া মানে কি? কোম্পানির ভ্যালু কমে যাওয়া অনেকটা ক্ষেত্রে। সো মুভিং অন। সো এটাই বলেছি, দেখেন আমার ফান্ড সোর্স করছি, এটাই হচ্ছে আপনার এই বেসিক ইকুয়েশনটা মনে আছে, A is equal to L plus OE। সো ফান্ড সোর্সটাই হচ্ছে আমার L plus OE থেকে। লাইবিলিটিস কোনটা? ব্যাংক লোন। আর ওনার সিকিউরিটি ওদের ইনভেস্টমেন্ট। সো এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। আচ্ছা, সো সেখান থেকে আমি কি করছি? ইনভেস্ট করছি। ইনভেস্ট করার ফাইনালি আমার ডিভিডেন্ড হচ্ছে। দেখেন ডিভিডেন্ড ডিসিশন হচ্ছে যে আমি কতটুকু ইনকাম রাখবো এবং কতটুকু ইনকাম ডিস্ট্রিবিউট করে দেবো। ওকে, আচ্ছা, দেন হোয়াট ইজ দ্য গোল? একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারের গোল কি? অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজার আমার গোল কি? মানে আপনাদের বিজনেসের গোল কি?
profit maximization, no, that should not be your goal. Profit maximization is a very মানে শর্ট টার্ম থিং। আচ্ছা, আজকে ধরুন আমার প্রফিট ম্যাক্সিমাইজ করতে, আমি কয়েকভাবে প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারি। কিভাবে পারি? প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিতে পারি, তাই না? যে না, আমার আজকের মার্কেটটা বিক্রি হচ্ছে 20 টাকা করে, ওকে, আমি আমার প্রফিটটা বাড়াতে হবে। হাউ ক্যান আই ইনক্রিজ মাই প্রফিট? কীভাবে আমি প্রফিট বাড়াতে পারি? প্রাইস বাড়িয়ে দেবো, 20 টাকার জিনিস 40 টাকা বিক্রি করবো, তো আপনার প্রফিট হয়ে গেল, প্রফিট ম্যাক্সিমাইজ হয়ে গেল ওয়ান থিং। আচ্ছা, আর একটা কাজ করতে পারি, ঠিক আছে, মার্কেটে আমি এতটুকু কালি মানে ইঙ্ক থাকে, আমি এতটুকু ইঙ্ক দেবো, সেম প্রাইসে বিক্রি করবো। আর একটা হতে পারে যে র মেটেরিয়ালস আমি একটু বিলো কোয়ালিটির দিব। এই তিনটা জিনিসই কিন্তু আমার প্রফিট বাড়ছে, বাট প্রবলেমটা কোথায়? হোয়ার ইজ দ্য প্রবলেম? In the long run you will lose your customers. So should profit maximization be your goal? No. So what should be my goal? Wealth maximization. Wealth of whom? Whose wealth? Shareholders এর wealth. এখন যদি shareholders এর wealth maximize করতে যাই, দেন একটা আমার প্রবলেম হয়ে যায়, আমি একটা কনফ্লিক্ট ফেস করি। এই কনফ্লিক্টটা কাদের মধ্যে? ম্যানেজার এবং শেয়ার হোল্ডার্স, ওনার্স। তো শেয়ার হোল্ডার্স কারা? দে আর দ্য ওনার্স অফ দ্য কোম্পানি, হু আর দ্য ম্যানেজার্স, দে আর কল্ড দ্য এজেন্টস। আর শেয়ার হোল্ডারদের বলে প্রিন্সিপালস। সো দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন প্রিন্সিপালস অ্যান্ড এজেন্টস, অ্যান্ড দ্যাট কনফ্লিক্ট ইজ টার্মড অ্যাজ এজেন্সি কনফ্লিক্ট, এজেন্সি প্রবলেম। আচ্ছা, কি ধরনের প্রবলেম হয় ওনার এবং ম্যানেজারের মধ্যে? কারণ আপনি আমার আন্ডারে কাজ করছেন, আমি হচ্ছে আমার কোম্পানির মালিক, আপনি হচ্ছেন আমার কর্মচারী। ম্যানেজাররাও তো কর্মচারী, তাই না ভাই? সিও তো কর্মচারী, তাই না? সিও তো কর্মচারী আমার। সো কি প্রবলেম আপনার আমার মাঝে হতে পারে? আপনার ডিসিশনগুলো আমার ভালো নাও লাগতে পারে, আমার ডিসিশনগুলো আপনার ভালো নাও লাগতে পারে। সো দ্যাটস দ্য কনফ্লিক্ট। আপনি চাবেন একভাবে প্রফিট ম্যাক্সিমাইজ করতে, আমি যাবো না ওইভাবে প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাই না। আর শেয়ার হোল্ডারদের মেইন টার্গেট কি থাকে? তাদের টার্গেট কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজ করা থাকে। কোম্পানিতে তাদের যতটুকুই সেলফ ইন্টারেস্ট থাকুক না কেন, তাদের টার্গেটই থাকে, ঠিক আছে, আমার শেয়ার প্রাইস বাড়লে তো আমার মোটামুটি প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়ে যায়, তাই না? তার ইচ্ছা থেকে কীভাবে শেয়ার প্রাইস বাড়ানো যায়। সো ওইখানে একটা কনফ্লিক্ট হয়ে যায় ম্যানেজারের সাথে, যে ম্যানেজার চাচ্ছে না এই প্রজেক্টটা নিলে আমি জানি যে ইট উইল ফল আউট, ইট ব্যাকফায়ার, বাট ইনভেস্টর যারা আছে তারা বলছে না, গো ফর ইট। সো দেয়ার ইজ এ কনফ্লিক্ট। সো এই একটা এজেন্সি কনফ্লিক্ট তৈরি হয়। ওকে, আচ্ছা, আরেকটা দেখেন যে টাইমিং অফ দ্য ক্যাশ ফ্লো স্ট্রিম, মানে যে প্রবলেমটা ফেস করে যে টাইমিং, ক্যাশ ফ্লো টাইমিং। ক্যাশ ফ্লো কোনটা? হোয়াট ইজ দ্য ক্যাশ ফ্লো? দ্য ক্যাশ ফ্লো দুই ধরনের হতে পারে। ক্যাশ ফ্লো মানে ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। দ্য ক্যাশ দ্যাট ইজ কামিং ইনটু ইউর বিজনেস ইজ দ্য ইনফ্লো, অ্যান্ড গোয়িং আউট অফ ইউর বিজনেস ইজ ক্যাশ আউটফ্লো। যত তাড়াতাড়ি ক্যাশ আসবে অতই তো সবার জন্য ভালো, তাই না? সো ইনভেস্টররা চাবে তাড়াতাড়ি ক্যাশ আসুক, আর যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজার, বিকজ দে আর এক্সপিরিয়েন্স, তারা জানে যে কখন ক্যাশটা আসা উচিত এবং কখন ক্যাশটা আসা উচিত না। সো এখন কি আমার আদৌ প্রফিট করা উচিত না আমার ইনভেস্ট করা উচিত? সো তখন একটা কনফ্লিক্ট লেগে যায়। এই যে দেখেন, দ্য এজেন্সি রিলেশনশিপ অ্যান্ড এজেন্সি প্রবলেম, পটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিটুইন দ্য এজেন্ট অ্যান্ড দ্য প্রিন্সিপাল। আচ্ছা, কীভাবে সলভ করা যায়? যদি একটা প্রবলেম আমার কোম্পানিতে, ধরেন আমি ওনার এবং উনি হচ্ছে আমার কর্মচারী, এমপ্লয়ি। সো কীভাবে, যদি আমাদের মধ্যে একটা কনফ্লিক্ট থাকে, আমার কোম্পানির কী অবস্থা হবে? ইট উইল সাফার, তাই না? আমার কোম্পানি সাফার করবে, উনিও খুব সাফার করবেন, আমিও খুব সাফার করবো না, বাট আমার কোম্পানি কিন্তু ইট উইল সাফার মোস্ট। সো এই জন্য আমার কী করতে হবে? আমার কনফ্লিক্টটা উই হ্যাভ টু রিজলভ অর অ্যাটলিস্ট রিডিউস। সো কী ওয়েতে আমি রিডিউস করতে পারি? দেখেন, একটা হচ্ছে ম্যানেজার কম্পেনসেশন প্ল্যান্স, মানে তাকে আরও তার প্যাকেজটা একটু আমি মানে রিভাইজ করে দেবো, তাকে একটু হাই পে করার ট্রাই করবো। আচ্ছা, আরেকটা কী হতে পারে? উনি যে ডিসিশনগুলো নিচ্ছে ইটস নট ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ মাই কোম্পানি। সো আমার কী করতে হবে? বোর্ড ইন্টারভেনশন করতে। ওনার কিছু ডিসিশন আমার বলতে হবে যে নো, ইউ ক্যানট টেক দ্য ডিসিশন, অর ইফ ইউ হ্যাভ টু টেক এনি ডিসিশন ইট হ্যাজ টু গো থ্রু দ্য বোর্ড অফ ডিরেক্টর্স, ওই চ্যানেলে যেতে হবে। সো তার কিন্তু অনেকটা ক্ষমতা, পাওয়ার কমে যাবে, তাই না? আচ্ছা, আরেকটা কি হতে পারে? থ্রেট অফ ফায়ারিং, যে না আমি নতুন কাউকে হায়ার করবো, হ্যাঁ, সো তোমাকে ফায়ার করে দেওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। সো আমি তাকে একটা থ্রেট করবো, রাইট? আচ্ছা, আর কি হতে পারে? এক্সটার্নাল অডিটিং। সে যাই করছে না কেন, আমি তাকে কিন্তু একটা অডিটের ভয় দেখাতে পারি, যেটা থ্রেট করতে পারি যে আমি কিন্তু অডিট করবো। সো তুমি যাই করছো না কেন, যদি ইলিগাল কিছু করে থাকো বা আমার বিজনেস থেকে কোনো কিছু, মানে আমি প্রতিদিন ধরেন যদি সোল প্রপার্টি সব বিজনেস হয়, চিন্তা করি যে আমার একটা টি স্টল আছে এবং আমি বসতে পারছি না, ওনাকে বসাচ্ছি, সো আমার ক্যাশ থেকে প্রতিদিন কিছু টাকা আমি কম পাচ্ছি,
প্রতিদিন। সো আমি কি করতে পারি, যে এক্সটার্নাল অডিটর তো এই ক্ষেত্রে আমার দেওয়া যাচ্ছে না, সো আমি কি করতে পারি, একটা সিসি ক্যামেরা ওনাকে না জানে মাথার উপর ফিট করে রাখতে পারি। সো আমি ওনাকে বলতে পারি আমি কিন্তু দেখতেছি, পরের দিন হোক, পরে 1 মাস পরে, আমি যেদিন আপনার ওই পুরো ফিটটা নিব তো দেখা যাবে উনি ধরা কাছে। এটা হচ্ছে এক্সটার্নাল অডিটিং। তো তুমি যাই করছো না কেন, ওকে ডু ইট, বাট রিমেম্বার there is someone to watch. আচ্ছা, shareholders could take large new projects that are considered risky by the creditors. আচ্ছা, এখন হতে পারে, যেমন ধরেন আমার তো আসলে আনলিমিটেড রিসোর্স না একটা কোম্পানিতে। সো একটা কোম্পানি, আমি যদি ক্যাপিটাল স্ট্রাকচারের কথা বলি, যে ক্যাপিটাল স্ট্রাকচার কি, একটা কোম্পানি কোন কোন ওয়েতে রান করবে। কারণ আমার কোম্পানিতে আমি যদি সোর্স করতে যাই, ফান্ড কোত্থেকে ফান্ড আসবে, একটা কোম্পানিতে কিভাবে ফান্ড নেওয়া যায় বলেন, হোয়াট ডু ইউ থিঙ্ক? 3 ভাবে। কিভাবে? 3 ভাবে না 2 ভাবে? 2 ভাবে নিতে পারি না। এই যে দেখেন এল প্লাস ওই, এক হচ্ছে কি লাইবিলিটিস, মানে কি কারো কাছ থেকে লোন নেয়া। সো লোন আমি কার কাছ থেকে নিতে পারবো, কোম্পানির ক্ষেত্রে ব্যাংক, অর ধরতে পারেন আপনি নন ব্যাংক। সো দে আর বোথ দ্য financial intermediaries or financial institutions. একটা banking financial institutions and the other one is non-banking financial institutions. এক আর ওই কোনটা, ওনার্স ইকুইটি কোনটা, মানে ওনার্স ইকুইটি যেটা, মানে এটা কে দেয়, ওনার্স, শেয়ার হোল্ডার্স। আমি 2 ভাবে আমার ক্যাপিটাল রেইজ করতে পারি। আচ্ছা, সো এখন ধরেন আমি একটা প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছি, যে একটা প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট আনবো, যে মার্কার আনবো, যে এই মার্কারের কালি কখনো শেষ হবে না। সামহাও আমার এমন একটা মেকানিজম আছে, এই মার্কারের কালি কখনো শেষ হবে না। এটা কিভাবে হতে পারে? ধরেন সামহাও আমি ডিসকভার করে ফেললাম, ইনভেন্ট করে ফেললাম, যে না এমন একটা ইঙ্ক এখানে ব্যবহার করছি যেটা মানে কখনোই শেষ হবে না। সো তখন আমি কি করলাম, ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করলাম, বিকজ আমার তো আনলিমিটেড রিসোর্স নাই। শেয়ার হোল্ডাররা কত টাকা দেবে আর, বাট আমার ধরেন 100 মিলিয়ন যদি ইনভেস্টমেন্ট হয়, $100 মিলিয়ন, হয়তো শেয়ার হোল্ডার আমাকে $40 মিলিয়ন দিল, বাকি $60 মিলিয়ন ইউ হ্যাভ টু গো টু দ্য ব্যাংক ফর দ্যাট অ্যামাউন্ট। সো ব্যাংক কি করলো, ব্যাংকে আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে লোন দিয়ে দেবে। আপনি কি পারপাসে লোন নিচ্ছেন, একটা প্রোডাক্টের পারপাসে লোন নিচ্ছেন। সো প্রোডাক্টটা আসলে ফ্রুটফুল হবে কিনা, সেই কনসার্ন কি নিয়ে, আপনার প্রোডাক্ট ফ্রুটফুল হলো কি হলো না, হি ইজ নট কনসার্ন অ্যাবাউট ইট এট দ্য ফার্স্ট প্লেস। সে কি নিয়ে কনসার্ন, যে তার টাকাটা সে ব্যাক পাচ্ছে কিনা, তাই না, যে আমার টাকা যে দিচ্ছি আমি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুইটাই আমি ব্যাক পাচ্ছি কিনা। সো তারা কি করে, তখন আপনার অ্যাপ্লিকেশন অ্যাসেস করা শুরু করে, বিভিন্নভাবে ওদের মার্কার আছে যেগুলো অ্যাসেস করে। ওকে, মানে when I was in a bank I used to do that. So in a sense দেখা গেল যে আপনার এই আমি যে প্রজেক্টটা দিতে যাচ্ছি এটা আসলে আলটিমেটলি ভায়াবল না, লস হওয়ার চান্স আছে, বাট ইনভেস্টর্স ওয়ান্ট টু গো ফর দ্যাট। সো ওখানে কিন্তু একটা কনফ্লিক্টের তৈরি হয়। এরকম হতে পারে যে এরা কারা, ব্যাংক কারা, ক্রেডিটর্স যারা আমাকে লোন দিচ্ছে। সো দেয়ার ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেয়ার টু। ওকে, আচ্ছা, সো এনিওয়ে দিস ওয়াজ অল অ্যাবাউট আওয়ার ফার্স্ট চ্যাপ্টার।